রহস্য কখনো আলোতে জন্মায় না, রহস্য জন্ম নেয় অন্ধকারে, আর অপেক্ষা করে কারো না কারো সত্য খুঁজে বের করার জন্য। অন্ধকারে ঢাকা শহর, নীরব সাক্ষী দেয়াল, আর এমন কিছু প্রশ্ন যার উত্তর খুঁজে বের করে আনতে পারে একজনই, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আপনিও যদি ব্যোমকেশ বক্সীর সত্যান্বেষণ ভালোবাসেন, যদি রহস্যের গন্ধ আপনার শিরায় রোমাঞ্চ নিয়ে আসে, তাহলে আপনি একদম সঠিক জায়গাতেই এসেছেন। আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবারের জন্য শোনেন, তাহলে এক্ষুনি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে নতুন গল্প এলে সবার আগে আপনি জানতে পারেন। আজকাল আমার বন্ধুটি অর্থাৎ সত্যান্বেষী ব্যোমকেশের হাতে তেমন একটা কেস নেই। সে এখন বহাল তবিয়াতে বসে বসে আরাম করে দিন কাটাচ্ছে। তবে শুধু বসে বসে দিন গোনার লোক সে নয়, এখন তার নেশা হচ্ছে বই পড়া এবং দেশ বিদেশের বিভিন্ন বই পড়ে জ্ঞান আহরণ করা। আর এই সব পড়াশোনা করার খাতিরে যা জ্ঞান লাভ হয় তার কিছুটাই অধমের পাত্রেও পড়ে। আমার এখন সামনে নতুন সংখ্যার উপন্যাস লেখার কাজ চলছে, আর উপন্যাসটি গোয়েন্দা গল্প বিষয়ক হবার জন্য ব্যোমকেশ কিছু কিছু সাহায্যও করে দিচ্ছে আমায়। তবে একটা কথা আমার ওর ব্যাপারে সব থেকে বেশি খারাপ লাগে, সেটা হলো সে মাঝে মধ্যেই এমন এমন সব কথা বলে যেটা শুনে একটু রাগই হয় বইকি। আমি জানি সে আমাকে রাগাবার জন্য এইগুলো করে, তবে এতটা মজা আমি পছন্দ করি না। মাঝে মাঝে তো আমাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডাই লেগে যায়। তখন সেই রাগ ভাঙানোর দায়িত্ব নেয় বৌঠান, আর বৌঠান সেটা করে তার অতুলনীয় খাবার রান্না করে আমাদের খাই। এই আজই যেমন ব্যোমকেশ এমন একটা কথা বলল যেটা আমি মেনে নিতে পারলাম না। সে সকাল সকাল যোগ ব্যায়াম সেরে হাতে একটা বই নিয়ে পড়তে পড়তে চেয়ারে হেলান দিয়ে বসলো। তারপর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আচ্ছা বন্ধু, এই যে তুমি সাহিত্য চর্চা করো, তাইতে তোমার আর্থিক দিক ছাড়া আর কিছু লাভ হয় কি? একবার সত্যি করে ভেবে বলো তো। তার উপর তুমি হলে লেখক, তোমার থেকে ভালো এই উত্তর কেউ জানে না। কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। ব্যোমকেশ যে মাঝে মাঝে কি বলতে শুরু করে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। অবাক হয়ে যায় এই সেই ব্যোমকেশ যার অসাধারণ বুদ্ধি আর বিশ্লেষণ ক্ষমতা প্রতিপক্ষের প্রতিরোধ কিংবা নিজের অপরাধ লুকিয়ে রাখার প্রবণতাকে নিমেষে খান খান করে দিতে পারে। আর সেই ব্যোমকেশের হাতেই যখন একটা কেসও থাকে না, তখন সে বাড়িতে বসে এমন সব অদ্ভুত কাজ কিংবা ভাবনার জন্ম দেয় যার মাসুল আমায় আর বৌঠানের ঘাম দিয়ে জ্বর আসার আগে পর্যন্ত থামে না। আমি আমার ঘরে বসে নতুন উপন্যাসের শেষের দিকের ঘটনাগুলো লিখে রাখছিলাম। ঘটনাগুলো মনে থাকতে থাকতে লিখে রাখা দরকার, না হলে পরে ভুলে গিয়ে থাকতে পারি। তবে এবার আমি আর থাকতে না পেরে লেখা থামিয়ে দিয়ে বললাম, সাহিত্য চর্চায় আর্থিক লাভের আশা সাহিত্যিক হয়তো করে না, তবে আমার মতো আর্থিক দিক থেকে নিশ্চিত যে সমস্ত সাহিত্যিক নয় তাদের কাছে ওই দিকটা বেশ গুরুত্বপূর্ণ। তবে তার চেয়ে বেশি যে দিকটা অন্তত আমার মনে হয় তা হলো নাম। একজন সাহিত্যিকের সাহিত্যকর্ম ঠিক কতজন মানুষের কাছে পৌঁছলো তা সাহিত্যিকের মনে দাগ কাটে। আর মানুষ যখন সেই বই কিনে পড়ে এবং শিশু মন সেই লেখা পড়ে উপকৃত হয়, তখন যেন মনে হয় আমার সেই পেশাটি সফল। কারণ না হলে আমি ওই শহুরে অফিসের বাবুদের মতো বসে বসে কাজ কাজ করতাম আর মাইনে নিতাম। আর সবাই যদি পড়াশোনাই করতেই থাকে এবং চাকরি করতে থাকে, তবে নতুন কিছু পড়ার জন্য লেখা লিখবে কে? সুতরাং সাহিত্য চর্চা করে অর্থ এর চিন্তা আমি অন্তত করি না। বেশ। তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, অর্থ নাকি নাম? তা নির্ভর করে যার কথা বলা হচ্ছে তার কাছে কোনটা বেশি প্রয়োজনীয় তার উপর। যেমন আমার জন্য আমি মনে করি নামটাই জরুরি, তবে অর্থও দরকার, না হলে দৈনন্দিন জীবনের খরচ চলবে কি করে? সাহিত্যিকদেরও তো একটা পেট আছে, তাই না? ব্যোমকেশ আরও কিছু বলতো হয়তো, তার আগেই বৌঠান চা নিয়ে এলো। বৌঠান চায়ের কাপটা নামিয়ে রাখলো সামনের টেবিলে। আরে এসো এসো,
অনেকক্ষণ থেকে না মনটা চায়ের জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠেছিল, বুঝলে? আর একটু হলেই বোধহয় হাঁক দিয়ে ফেলতাম। তবে বলার আগেই যখন এনেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই না হলে আমার সহধর্মিনীর মতো কাজ। হাঁক দেবার আগেই যে আমি হাজির হব তা বোধহয় ভাবতে পারোনি। হুম, এখন চাটা খেয়ে আমায় উদ্ধার করো, না হলে গরম গরম চাটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ঠাকুরপো, তুমিও খেয়ে নাও, এই লোকটার সাথে বেশি বকো না। আমি খাতা বন্ধ করে চায়ের কাপ তুলে নিয়েছি। একটা চুমুক দিয়ে বললাম, আহ বৌঠান, তোমার হাতে চা না হলে বিকেলটা জমে না। সত্যি তোমার হাতে জাদু আছে। ব্যোমকেশ কথাটা শুনে হালকা মিচকি হেসে বলে উঠল, খালি বৌঠানের হাতে চায়ের জাদু দেখলে হবে? আমাদেরও তো তোমার গিন্নির হাতে চা খাবার সুযোগ দাও। আমি তো অধীর আগ্রহে বসে আছি। এমনিতেই এই মন্দার বাজারে নিজের খরচ চালাতে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে, তার উপর আবার মাথায় আর এক বস্তা চাপাতে চাইছো তুমি। ওই সবের মধ্যে আমায় জড়িও না ভায়া। আমি এই চিরকুমার ব্রত অবলম্বন করে এবং সাহিত্য চর্চা করে জীবনটাকে কাটিয়ে দিতে পারলেই বাঁচি। বৌঠান হাসতে গিয়েও কেমন থেমে গেল, আর তারপর বলল, হ্যাঁ গো, এই পুঁটিরামের জ্বরটা তো বেড়েছে। সকালে যে ওষুধ এনেছিলে তাতে তো কমলো না। একবার কি ডাক্তারের কাছে নিয়ে যাবে? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। ঠাকুর ঠাকুর করে একটু জ্বরটা সেরে গেলে আমি নিস্তার পাই। ব্যোমকেশ চায়ের কাপ নামিয়ে রেখে চিন্তিত গলায় বলল, আহা, এটা তো ভালো কথা নয়। পুঁটিরামের এই অবস্থা হলে তো খুব খারাপ ব্যাপার। ওর শরীরের দেখভাল করা আমাদের দায়িত্ব। সারাটা বছর লোকটা আমাদের ভালো রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, এবার তার বেলায় ফেলে রাখা তো চলে না, তাই না? না না অজিত, একবার পুঁটিরামকে নিয়ে ডাক্তারের কাছে যাই চলো। আমার আপত্তি ছিল না কোনো। বিছানা ছেড়ে উঠে জামা বদলাতে বদলাতে বললাম, ব্যোমকেশ, হাতে কোনো কেস নেই এখন তোমার? যদি তুমি ব্যস্ত থাকো বলো, তবে আমি একাই গিয়ে দেখিয়ে নিয়ে আসতে পারি কিন্তু। কেস নেই যে তা বলবো না, তবে খাজা কেস, বুঝলে? তেমন কিছুই নেই, বেশ মাথা ঘামানোর মতো কেসটা নয়। আমি যাব, বুঝলে, কোনো অসুবিধা নেই তাতে। সাথে অবশ্য একটু বাইরে বেরিয়ে ঘোরা হয়ে যাবে। তাহলে চলো আপাতত পুটিরামের কেসটা সমাধান করে আসি। কেন জানি না মনে হচ্ছে একটা ভালো কেস তোমার হাতে আসবে। ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, তোমার কথাই যেন হয়। না, চলো বেরিয়ে পড়ি। আমি আর দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। ব্যোমকেশও একটা সাদা কুর্তার পাজামা পরে বের হলো, এবং সাথে অসুস্থ পুটিরাম। এখন যতটা তাড়াতাড়ি আমাদের পৌঁছাতে হবে ডাক্তারখানায়। আজ কলকাতা শহরে বোধ করা যায় কোনো রাজনৈতিক দলের মিটিং বা মিছিল আছে। পুরো রাস্তা জুড়ে তার প্রস্তুতি চলছে, এবং লোকেদের সেই সব নিয়ে উত্তেজনার শেষ নেই। আজকাল এইসব রাজনৈতিক দলগুলির উৎপাতে রাস্তায় বেরোনো দুষ্কর হয়ে উঠেছে, আর এইসবের জন্য রাস্তায় হয় ঘন্টার পর ঘন্টা জ্যাম। কিন্তু কি আর করা যাবে, সবকিছু নিয়ে আমাদের আগে এগিয়ে যেতে হবে। আমাদেরও রাস্তায় প্রায় দেরি হয়ে গেল 30 থেকে 40 মিনিটের কাছাকাছি। ট্যাক্সি ধরে আমরা গেলাম ডাক্তারখানায়। ডাক্তারের চেম্বারের বাইরে ঢোকার মুখে একজন কম্পাউন্ডার গোছের লোককে দেখলাম ব্যোমকেশকে দেখা মাত্র নমস্কার জানিয়ে হাসল। বুঝলাম উনি ওকে চেনে এবং সমীহ করে। সেখানে গিয়ে আমরা ডাক্তার সাহেবকেও পেলাম। পুরিরামকে ভালো করে দেখে ডাক্তারবাবু বললেন, ঠান্ডা লেগেছে ওনার, আর কফ জমেছে বুকে। দুটো ওষুধ লিখে দিচ্ছি, খাওয়াবেন, আর জলটা গরম করে খাওয়াবেন। আর কাশি হলে গরম জলের গার্গেল করবেন। যে যে নিয়মগুলো বলে দিলাম অক্ষরে অক্ষরে পালন করলে এবং ওষুধ যদি সময় মতো খায়, তাহলে খুব তাড়াতাড়ি কমে যাবে। চিন্তার বিশেষ কারণ নেই। পুটিরাম ক্লান্ত স্বরে বলল, মাঝে মাঝে কাশি হয়, শুকনো কাশি ডাক্তারবাবু। একটা কাশির সিরাপ লিখে দিচ্ছি, খাবে। আপনারা ওনার খেয়াল রাখবেন, কেমন? এখন যতটা বিশ্রাম দেওয়া যায় ওনাকে দিন। এই ব্যোমকেশ, ওষুধগুলো একেবারে কিনে নিয়েই বাড়ি ফিরি। বেশ, তাই হোক। আচ্ছা ডাক্তারবাবু, আপনার ফিজটা? ডাক্তারবাবু ফিজ নিতে নিতে কেমন অদ্ভুতভাবে তাকালো ব্যোমকেশের দিকে। তিনি হয়তো আগে পেপারে বা কোথাও ব্যোমকেশের নামটা শুনেছিলেন, তাই নামটা শুনে অবাক হয়েছেন হয়তো। ডাক্তারবাবু, আপনি কি কিছু বলবেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমায় কিছু বলতে চান। আপনার কিছু বলার থাকলে আপনি নির্দ্বিধায় বলে ফেলুন। আপনি ডিটেকটিভ ব্যোমকেশ? আগে আমি ব্যোমকেশ।
তবে ডিটেকটিভ নয়, সত্যান্বেষী মাত্র। লুকিয়ে থাকা সত্যের অনুসন্ধান করাই হলো আমার কাজ। আর আপনারা যাকে পোশাকি ভাষায় গোয়েন্দা বা ডিটেকটিভ বলেন, আমি অত বড় কিছু হয়ে উঠতে পারিনি, তাই নিজেকে নিজেই নাম দিয়েছি সত্যান্বেষী। তবে আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। তার কথা শুনে কিছুক্ষণ ডাক্তারবাবু ভাবলেন এবং তারপর অত্যন্ত নমনীয় স্বরে আস্তে আস্তে বললেন, আসলে একটা সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরে আমি চিন্তিত। ব্যাপারটার সমাধানে যদি আপনি সাহায্য করেন, আপনার পারিশ্রমিক যা চান আমি দেব। এই রহস্যটা বড়ই অদ্ভুত এবং আমার ব্যাপারটা বড়ই রহস্যজনক লাগছে। আপনার কাছে সেটা তুচ্ছ ব্যাপারও লাগতে পারে। আমি বলবো, তবে কেসটা নেবেন কিনা পুরোটাই আপনার উপর। আমি তো আর জোর করতে পারি না। আর আমি আপনার নাম শুনেছি এবং বুদ্ধির প্রশংসাও শুনেছি। সুতরাং আমি মনে করি আপনার দ্বারাই এই কাজটি সম্ভব। বেশ, বলুন। যদি আমার মনে হয় কেসটা গুরুতর, তবে নিশ্চয়ই ভেবে দেখব। আর আমার মনে হয় এই সব কথা এখানে না আলোচনা করাই ভালো। ব্যাপারটা নিয়ে যদি গোপনীয়তা অবলম্বন করতে চান, তবে আপনার বাড়ি ভালো জায়গা। এবার আপনি বলুন। ডাক্তারবাবু একটু ভাবলেন, তারপর এদিক ওদিক দেখে নিয়ে বললেন, আমার বাড়িতে নয়, আপনি আপনার ঠিকানাটা দিয়ে যান, আমি নিজেই চলে যাব। সেইখানেই আপনার সাথে দেখা হবে, কেমন? সেইখানেই সমস্ত ব্যাপার আমি খুলে বলবো। ডাক্তারবাবু ব্যোমকেশের হাত থেকে ওর কার্ডটা নিলেন, যেখানে আমাদের বাড়ির ঠিকানা এবং যোগাযোগ করার নম্বর দেওয়া আছে। আমরা ঠিকানা দিয়ে ওষুধ কিনে বাড়ি এলাম। পুটিরামের শরীর রাত্রির দিকে সামান্য সেরে উঠল। বৌঠান তো তার বিছানার কাছেই বসে রইল। রাত্রির দিকে সুস্থ হলো অনেকটা। ব্যোমকেশ মাঝে মাঝে গিয়ে দেখে আসছিল তাকে। আমি লেখার শেষটা এর মধ্যে তৈরি করে রাখছিলাম, কিন্তু মনের মধ্যে একটা ব্যাপার চলছিল। সেই ডাক্তার যে ব্যোমকেশের কাছ থেকে ঠিকানা নিয়ে রাখলো, সে কি আজ আসবে নাকি কাল? আর কি এমন সমস্যার মধ্যে রয়েছে সে, যা ডাক্তারখানায় বলা যাবে না? বলতে হবে এ বাড়িতে এসেই। তাহলে কি ব্যোমকেশের কাছে নতুন কোনো মাথা ঘামানোর মতো কেস আসতে চলেছে? সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ব্যালকনির কাছেই দাঁড়িয়ে আছি। পুটিরাম এসে বলল, দাদাবাবু, চা দিই? আরে পুটিরাম, এই তুমি আবার উঠে এলে কেন? তোমার শরীর তো বেশ একটা ভালো নয়। ওষুধ খেয়ে কেমন আছো এখন? সব ঠিকঠাক তো? কালকের থেকে খানিকটা ভালো আছি বাবু। কাল থেকে তো বউ দিদিমণি কোনো কাজই করতে দিলে না, শুয়েই তো আছি। এখন শরীরটা একটু ভালো মনে হলো, তাই ভাবলাম চাটা করে আনি। আর শুয়ে শুয়ে থাকতে ভালো লাগে না বাবু, কাজ করলে মনটাও ভালো লাগে আর কি। আমি আর তাকে বারণ করলাম না। মাথা নাড়িয়ে নিজের ঘরে এসে জামা কাপড় বদলাতে বদলাতেই আবার পুঁটিরাম এসে বলল, দাদাবাবু, বসার ঘরে কালকের সেই ডাক্তারবাবু এসেছে। আমার মন কেমন উৎফুল্ল হয়ে উঠল। শেষমেশ তাহলে এসেছে ডাক্তারবাবু। বসার ঘরেই চা দেওয়া আছে। ডাক্তারবাবু মাঝে মাঝে চুমুক দিচ্ছেন। ব্যোমকেশের কাপ নিচে। আমি ঢুকতেই ব্যোমকেশ বলল, এই তো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ডাক্তারবাবু এসেছেন, ওনার সাথে গল্প করছিলাম আর কি। কালই আসতাম আপনার কাছে আমি। আসলে কয়েকটা রোগী পরে এসেছিল, তাই আর রাতে এলাম না। আজ ছুটিও নিয়েছি, সুতরাং আজ সমস্তটা খুলে বলতে পারবো আপনাদের। আপনাদের কোনো আপত্তি নেই তো? আরে না না, আপত্তি আবার কিসের? আপনি নির্দ্বিধায় নিজের সমস্যার কথা বলুন। তবে ছুটি নিয়ে এসেছেন, এটা বেশ ভালো করেছেন। নিন, এবার বলুন আপনার কি সমস্যা। ডাক্তারবাবু চা শেষ করে কাপটা নামিয়ে বলতে শুরু করলেন, আমার নাম সোমনাথ সামন্ত। আমার বাড়ি শিয়ালদহের কাছে। আর সত্যি বলতে কি, এখানে আমি যে আছি তা আমার নিজের বাড়ি নয়। আমার এক মামার বাড়িতে থেকেই প্রায় বছর দুয়েক হলো প্র্যাকটিস করছি। কলকাতা মেডিকেল কলেজ থেকেই পাশ করেছি। গ্রামে ফিরে প্র্যাকটিসের অনেক ঝামেলা, ওষুধপত্র ঠিকভাবে পাওয়া যায় না, রুগীও কম। তার উপর আরেকটা সমস্যা হলো, গ্রামের মানুষের হাতে টাকা পয়সা থাকে কম। শহরে প্রতিদিন কম হলেও রুগী পাওয়া যায়, কোনোভাবে তাতেই আমার চলে যায়। কিন্তু গ্রামে তা হয় না। আমার বাবাও ছিলেন একজন ডাক্তার, তিনি কিন্তু গ্রামেই তার প্র্যাকটিস করতেন। সুতরাং
পসার তেমন জমাতে পারেননি। মাসখানেক আগে আমার বাবার মৃত্যু হয়। আমি তখন গ্রামে গিয়ে কিছুদিন ছিলাম, তারপর আবার শহরে চলে আসি। গ্রামে আমার বাবার দেখাশোনা করতো যে নিবারণ কাকা, সেই এখন সে বাড়ির দেখাশোনা করে। আমি মাসে যতটা সম্ভব টাকা পাঠাবো বলে এসেছি। সবই ঠিকঠাক ছিল। এবার কয়েকদিন আগে ডাক্তারখানা বন্ধ করে ফিরছি, একটা লোকের সাথে হঠাৎ ধাক্কা লাগলো। তখন কিছু বুঝিনি। পরে বাড়ি ফিরে দেখি জামার পকেটে একটা কাগজ। খুলে দেখি তাতে লেখা সোনার মূর্তিটা কোথায়। এরকম একটা অদ্ভুত চিঠির কোনো কারণই আমি বুঝতে পারিনি প্রথমে। হয়তো ব্যাপারটা ভুলেই যেতাম যদি না বাবার অসুস্থতার খবর দিয়ে লেখা নিবারণ কাকার চিঠিটা আমার কাছেই থাকতো। সেই চিঠিতে বাবার খবরের পাশাপাশি নিবারণ কাকা আরও একটা কথা লিখেছিলেন। তো যখন ওখানে গিয়ে বাবার কাজকর্ম সেরে ফিরে আসব, তখন নিবারণ কাকা আবার সেই কথাটা বলেছিলেন। একটা সোনার মূর্তি নাকি বাবার কাছে তিনি দেখেছেন মারা যাবার কয়েকদিন আগেও, কিন্তু বাবার মৃত্যুর সময় নাকি সেটা ওখানে ছিল না। আমি তার কথায় সারা বাড়ি খুঁজে দেখি ব্যোমকেশবাবু, কিন্তু কোথাও কিছু নেই। এতক্ষণ আমরা ওনার কথাগুলো মন দিয়ে শুনছিলাম। এবার ব্যোমকেশ কথা বলল। আচ্ছা, আপনার এই নিবারণ কাকা বিশ্বস্ত লোক? মানে আপনারা তাকে বিশ্বাস করেন তো? কারণ এই বিষয়ে অবগত থাকাটা অত্যন্ত জরুরি বলে মনে করি আমি। এ আপনি কি বলছেন ব্যোমকেশবাবু? সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়। নিবারণ কাকা আমার জন্মের আগে থেকে ও বাড়িতে আছে। আর যদি আমায় লুকিয়ে কিছু করার হতো, তাহলে তো আমায় না বললেই পারতো সে কথা। আমি জানতেও পারতাম না কোনোদিন। গ্রামের বাড়িতে ফিরে যাবার আর কোনো ইচ্ছেই আমার আর ছিল না। কিন্তু এই উড়ো চিঠিটা আসার পর থেকেই আমার কেমন যেন মনে একটা খটকা আসছিল বারবার। তাহলে আপনি আর নিবারণ কাকা ছাড়াও অন্য কেউ সেই সোনার মূর্তির কথা জানে, কিন্তু সেটা কিভাবে? এটা হয়তো আপনাদের পরিবারের সম্পত্তি, সুতরাং বাড়ির বাইরের লোক জানবেই বা কি করে? এই ভাবনাটায় আমার কয়েকদিন ধরে ভাবিয়ে চলেছে আমাকে। বুঝতে পারছি না কিছু। আসলে বাবা কি মৃত্যুর আগে কাউকে বলে গিয়েছিলেন? যে লোকটার সাথে আপনার ধাক্কা লেগেছিল তার মুখটা কিংবা অন্য কিছু মনে আছে আপনার? না, আমি নিজেও অনেকবার ভাবার চেষ্টা করেছি জানেন, কিন্তু কোনো না লাভ হয়নি। আসলে আমি তার মুখটাই যে দেখেছি কি না তাও মনে করতে পারছি না। তবে লোকটার উচ্চতা আমার থেকে অনেকটাই বেশি, কারণ আমার কপাল তার কাঁধে ধাক্কা লেগেছিল। অন্তত যদি আমি সোজাসুজি তাকে ধাক্কা মারি, তাহলে আমার কপাল গিয়ে ঠেকবে তার নাকের কাছে। আচ্ছা, আপনি সেই সোনার মূর্তি কখনো দেখেননি বা কখনো শোনেননি তার কথা? তার মানে ব্যাপারটা আপনার কাছে একদম অজানা। না ব্যোমকেশবাবু, দেখিনি। তবে অনেক ছোটবেলায় একবার হয়তো শুনেছিলাম। আর তাছাড়া পড়াশুনোর জন্য আমি কলকাতাতেই আছি অনেক বছর, তাই সেভাবে যাওয়া হয়ে ওঠেনি। আর একটা ব্যাপার ব্যোমকেশবাবু, বলেই ডাক্তারবাবু জানলার দিকে তাকিয়েই রইলেন কিছুক্ষণ। এমন একটা কথা তিনি বলতে যাবেন, হয়তো যা বলা ঠিক হবে কিনা তা ভাবছেন। ব্যোমকেশবাবু, বাবা আমায় ঠিক পছন্দ করতেন না, কারণ ওনার সাথে আমার চিন্তাধারা একদম মিলতো না। উনি যেমন সারাটা জীবন গ্রামে থেকে গ্রামের মানুষের সেবা করে গেছেন কম পয়সায়, আমায়ও তেমন করতে চেয়েছিলেন। কিন্তু আমার ইচ্ছে ছিল শহরে এসে নিজে কিছু করব, বড় ডাক্তার হিসেবে নাম করব। আসলে তিনি ভেবেছিলেন আমি হয়তো তার মতোই পাশ করে গ্রামে গিয়েই প্র্যাকটিস শুরু করব। কিন্তু তা না করায় তিনি খুবই রাগ করেছিলেন আমার উপর। আর সত্যি বলতে কি, তারপর থেকেই তার শরীরটা না খারাপ হতে শুরু করে। আমি বারবার বোঝাতে চেয়েছিলাম এটা আমার ভবিষ্যতের ব্যাপার, কিন্তু তিনি কিছুতেই বুঝতে চাইতেন না। আপনার মা কি আপনার ছোটবেলাতেই মারা গিয়েছিলেন? ডাক্তারবাবু এই প্রথম একটু অবাক হলেন, তারপর বললেন,
কথাটা আপনি কেন বলেছেন আমি বুঝতে পেরেছি ব্যোমকেশবাবু, তবুও আপনার মুখ থেকেই শুনতে চাই। না মানে আপনার এই গোটা কথায় আপনার মায়ের কোনো উল্লেখ নেই, এমনকি ছোটবেলার কথা বলার সময়ও আপনি সে কথা বলেননি। তার মানে আপনার স্মৃতিতে আপনার মায়ের কোনো কথাই নেই। যতদূর মনে হয় অনেক ছোটবেলাতেই তিনি মারা যান, তাই তো? ডাক্তারবাবু ম্লান মুখে আস্তে আস্তে বলল, আপনার অনুমানই ঠিক। আমার জন্মের সময়ই মা মারা যান, তাই নিবারণ কাকাই বলতে পারেন কোলে পিঠে করে আমায় মানুষ করেছেন। তাই নিবারণ কাকার কোনো পরিবার নেই? মানে উনি কি সবসময় আপনাদের বাড়িতেই থাকেন? তার একটা পরিবার আছে বলে শুনেছিলাম, তবে তার কে কোথায় আছে সেটা বলতে পারবো না। সত্যি কথা বলতে আমার সে বিষয় নিয়ে কোনো কৌতূহল হয়নি কোনোদিন। উনি এত বছর ধরে আছেন আমাদের সাথে, তাই ও বিষয় নিয়ে তাকে জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। আপনার কাছে আমার আসার কারণটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করি। ব্যোমকেশ কেমন যেন চিন্তিত মুখে বলল, তাই এই মুহূর্তে আপনি আমার কাছ থেকে ঠিক কী ধরনের সাহায্য চাইছেন? আমি চাইছি যদি কোনো দামি জিনিস থেকেই থাকে তাহলে তা খুঁজে বার করতে। এই উড়ো চিঠিটা না এলে আমি এতটা ভাবতাম না, কিন্তু ওটা যখন এসেছে তার মানে কিছু একটা আছে, আর সেটা অন্য হাতে যাবার আগে আমায় খুঁজে বার করতে হবে। আরেকটা ব্যাপারও আছে। কি ব্যাপার? নিবারণ কাকা একা থাকেন ওখানে। যারা কলকাতা পর্যন্ত আমার পিছু করে এসেছে তারা যদি ওই মূর্তির লোভে বাড়িতে হামলা করে তখন নিবারণ কাকা একাই বা কি করবে? সুতরাং আমি চিন্তা করছি ওনার যদি কোনো বিপদ হয় তখন আমরা কি করব। তাই আমি চাইছি আগে থেকেই জিনিসটা খুঁজে বার করতে। তাহলে তো আমাদের একবার আপনার গ্রামের বাড়িতে যেতে হবে। সেখানে গিয়ে সবটা না দেখা পর্যন্ত তো কিছুই বোঝা যাবে না, তাই না? আর ওই একটা উড়ো চিঠি ছাড়া আর কোনো কিছু ঘটেছে আপনার সাথে? মানে শুধু চিঠির ওপর ভরসা করে তো এগোনো যায় না। জিনিসটা সত্যি আছে কিনা তার প্রমাণ কিন্তু আমরা পাইনি। ঠিক বলতে পারবো না, তবে ওই চিঠিটা পাবার পর থেকে রাস্তাঘাটে একটু দেখে শুনেই চলতাম। মাঝে মাঝেই মনে হতো কেউ যেন আমায় অনুসরণ করছে। এবার সেটা আমার ভুল কিনা তা তো আমার জানা নেই, তবে বারবার মনে এটাই সন্দেহ হয় যে কেউ আমার পিছু নিয়েছে। এবার আমি আপনার উপর দায়িত্ব দিয়ে একটু নিশ্চিন্ত হতে চাই। আপনার গ্রামের বাড়িতে নিবারণ কাকা ছাড়া আর কেউ থাকে না, এই ব্যাপারে আপনি নিশ্চিত? আর আপনি নিজে কাউকে এই ব্যাপারে বলেননি তো? যেমন আপনার বন্ধু বান্ধব বা পরিবারের কেউ? আপনি এই ব্যাপারটায় বারবার জোর দিচ্ছেন কেন ব্যোমকেশবাবু? আর আমি তো নিজেই তো এই ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। এমনকি চিঠিটা পাবার পর থেকে গ্রামে একবার যাব কি যাব না তা নিয়েও ভাবনায় ছিলাম। কাল আপনারা যখন আমার এখানে এলেন তখন প্রথমে আমি চিনতে পারিনি, পরে আপনার নাম শুনে আমার মনে হলো আপনাকে একবার সবটা জানাই। তবে ওখানে বলার সাহস পাইনি, কারণ বলা তো যায় না যদি কেউ আমার পিছনে থাকে, কেউ যদি শুনতে পায় সব। ব্যোমকেশ মাথার পিছনে হাত নিয়ে হেলে কি যেন ভাবতে লাগলো। তারপর উঠে হাত দুটোকে মুখের সামনে রেখে বলল, তা আপনি গ্রামের বাড়িতে কবে যাবেন বলে স্থির করেছেন? না মানে তবে আমরা দুজন একসাথে আপনার সাথেই চলে যাব সেখানে। আমার সেভাবে কিছু ভাবা হয়নি, তবে আপনি যেদিন বলবেন সেদিনই বেরিয়ে পড়ব। আচ্ছা, আপনার প্র্যাকটিস কেমন চলছে সোমনাথ বাবু? মানে যা আয় হয় তাতে কি আপনার চলে যায়? এরকম একটা প্রশ্নে ডাক্তারবাবু যেন থমকে গেলেন সামান্য। কি একটা ভেবে বললেন, আপনি কি কোনোভাবে আমাকেই সন্দেহ করছেন? দেখুন ব্যোমকেশবাবু, যদি কিছু থেকে থাকে তাহলে তা আমারই প্রাপ্য। ছোটবেলায় বাবার কাছে যতটা শুনেছিলাম ওটা আমাদের বংশের কেউ একজন পেয়েছিলেন, তারপর থেকে ওটা আমাদের ব্যক্তিগত সম্পত্তি, তাই বাবার পরে ওটা তো আমারই প্রাপ্য। আসলে কি জানেন তো, আমাদের কাজে কাউকেই সন্দেহের বাইরে রাখা যায় না। সুতরাং আপনিও বাদ যাবেন না এই ব্যাপারে। আর আপনার বাবার সাথে আপনার সম্পর্ক খুব একটা ভালো ছিল না কিন্তু, তা আপনি নিজেই বলেছেন। আর ব্যোমকেশ থেমে কথা বদলে ফেলল যেন এক মুহূর্তে। তারপর বলল,
ওই চিঠিটা আর নিবারণ কাকার চিঠিটা আপনার কাছে আছে? আমি সেইগুলো একটু নিজের হাতে নিয়ে পড়ে দেখতে চাই। আমি জানতাম ওগুলো আপনি চাইবেন, তাই সাথে করেই নিয়ে এসেছি। জিনিসগুলো আমি যত্ন করেই রেখেছি, আপনার চিন্তা নেই। বললেই সঙ্গে সঙ্গে বার করে দেব। ডাক্তারবাবু একটা চিঠি আর একটা ছোট কাগজ ব্যোমকেশের হাতে দিতেই ব্যোমকেশ সেটায় একবার করে চোখ বুলিয়ে আমার হাতে দিল। আমি পড়তে লাগলাম। পড়া শেষ হতেই জিনিসটা আবার ফিরিয়ে দিয়ে ব্যোমকেশ বলল, তাহলে সোমনাথবাবু, কালকের দিনটা যাক, পরশু আমরা বেরোবো আপনার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ভালো কথা, আপনার গ্রামের বাড়িটি কোথায়? ডাক্তারবাবু উঠতে উঠতে বললেন, নদিয়া জেলা, তাহেরপুর। ডাক্তারবাবু বেরিয়ে যেতেই ব্যোমকেশ বলল, চিঠিটা পড়লে? যে চিঠিটা দেখলাম তাতে বেশ কিছু লেখা নেই। একটা ছোট চিঠি বলা চলে। সেখানে ডাক্তারবাবুকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাবার কথা বলা হয়েছে। আর কি একটা ব্যাপার তাকে জানানো দরকার, যা চিঠিতে বলা যাবে না, সেখানে গিয়েই জানতে হবে। তার মানে ডাক্তারবাবুর বাবা ওনাকে হয়তো এই মূর্তিটার কথা বলতে ওনাকে গ্রামে ডেকেছিলেন। ওনার বোধ করি কাজ থাকায় উনি যেতে পারেননি। অপরদিকে ওনার বাবা গত হলেন আর ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এই চিঠিতেই রয়েছে প্রথম খটকা। দেখো, আমরা যখন কাউকে চিঠি লিখি তখন তাকে জানানোর জন্য হলেও সবটা খুলে লিখি। এই চিঠিতে নিবারণ নামের লোকটি সোমনাথবাবুর বাবার অসুস্থতার কথার সাথে সেই গোপনীয় ব্যাপারটাও লিখতেই পারতেন, কিন্তু তিনি তা লেখেননি। তার কারণ কি? তিনি কি জানতেন ওই চিঠি অন্য কারোর হাতে পড়লেও পড়তে পারে? তাই চিঠিতেও এত গোপনীয়তা। আরেকটা ব্যাপার ব্যোমকেশ, ডাক্তারবাবু যখন গ্রামে গিয়েছিলেন তখনও কিন্তু তিনি নিবারণ ছাড়া আর কাউকে দেখেননি। তাহলে নিবারণ কার ভয়ে চিঠিতে লেখেনি মূর্তির কথা, আর কেনই বা? সে চায়নি সোমনাথবাবু সেসব কথা জানুক, অথচ নিবারণ যে তাকে সব বলেছে তা সে জানত। আর হয়তো ভেবেছিল মূর্তিটা সে নিয়ে এসেছে কলকাতায়, তাই ওই উড়ো চিঠির মাধ্যমে ভয় দেখাতে চেয়েছে। কিন্তু কে সেই লোক সেটা তো জানা দরকার, তাই না? তা জানার জন্য তো আমাদের তাহেরপুর যেতে হবে মশায়, আর সেইখানে গিয়েই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পাব। রহস্য বেশ যে ঘোরতর এখানে সেটা আমি আন্দাজ করতে পারছি। আসলে এই সমস্ত ছোটখাটো কেসগুলো বাইরে থেকে দেখে তুচ্ছ মনে হলেও ভেতরে থাকে অনেক বড় ব্যাপার। খানিকটা ওই জলের উপরে ভাসতে থাকা হিমবাহগুলোর মতো। আর কাছে আসলে বোঝা যায় হিমবাহ সমুদ্রের জলের নিচে কতটা গভীর অব্দি বিস্তারিত। আর তাছাড়া আমি তো সময় চেয়ে নিলাম একদিনের জন্য। তুমি কালকের দিনটা সময় চাইলে কেন? ভায়া, কেসে হাত দেওয়ার আগে একবার কেসটার শিকড় ঘেটে নেওয়া খুব দরকার। কাঁচা কাজ তোমার এই বন্ধু করে না, তুমি জানো আশা করি। আমি কিছু খোঁজ খবর চালাতে হবে ওই গ্রামের সম্পর্কে এবং এই ডাক্তারের সম্পর্কে, তবেই না খেলা জমবে লেখক মশায়। এই বলছো তাহিরপুর না গিয়ে কিছুই জানা যাবে না, আবার এই বলছো তুমি নিজেই জানো তুমি কি ভাবছো। আমার তো কিছুই মাথায় আসছে না। আমি বরং নিজের কাজে মন দিয়ে যাওয়ার আগে কাজগুলো সেরে নিই। হ্যাঁ, তাই ভালো। তুমি বরং তোমার লেখাটা শেষ করে নাও, কারণ পরশু বেরিয়ে পড়তে হবে, আর ফিরতে ঠিক কদিন লাগবে তা তো জানা নেই। কেসটা একটা অদ্ভুত ব্যাপার আছে কিন্তু ব্যোমকেশ। এতদিন মনের মতো কেস নেই করে হাহুতাশ করছিলে, এখন পুটিরামকে ডাক্তার দেখাতে গিয়ে এই কর্মলাভ। এর জন্যই হয়তো বলে যা হয় ভালোর জন্যই হয়। তবে আমার মনে কিন্তু একটা খটকা থেকেই যাচ্ছে। কি ব্যাপারে? সোনার যে মূর্তির কথা ডাক্তারবাবু বললেন সেটা কিন্তু নিবারণ কিংবা ডাক্তারবাবু নিজেও দেখেননি, শুধু তার কথাই শুনেছেন। আদেও কোনো মূর্তি আছে তো ব্যোমকেশ? এই সমস্ত কিছু বৃদ্ধের মন গড়ার কথা নয় তো। ছেলেকে লোভ দেখিয়ে গ্রামে নিয়ে আসা। ব্যোমকেশ হাত উল্টে এমন একটা ভাব করলো যার মানে হতেও পারে আবার নাও হতে পারে। পরের গোটা দিনটা ব্যোমকেশ বাইরেই কাটালো। সকালে বেরিয়ে বাড়ি ফিরল খাওয়ার সময়। খেতে বসে আমি প্রশ্ন করলাম, কাজ হলো? হ্যাঁ, হলো। সোমনাথবাবু মিথ্যে বলছেন না, তার পয়সা খুব একটা খারাপ নয়। শহরের বুকে তার ডাক্তারখানা বেশ ভালোই চলছে। তিনি তার মামার বাড়িতেই থাকেন, আর তার মামার বাড়ির অবস্থাও খুব একটা খারাপ নয়। তাই আর্থিক সমস্যাটা সোমনাথবাবুর নেই। আর প্রায় অনেক বছর তিনি গ্রামের বাড়ি থেকে দূরে গেছেন, তাই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে তার জানার কোনো সুযোগই নেই। আর চরিত্র কিংবা মানুষ হিসেবেও তিনি খুব একটা খারাপ নন। এত খবর কিভাবে জোগাড় করলে তুমি?
এই পেশায় কাজ করতে গেলে একটু উদ্যমী হতে হয় ভায়া। একটু ঘুরে ফিরে খবরগুলো জোগাড় করতে হলো। তবে যা যা পেলাম তাতে আপাতত সোমনাথবাবুকে সন্দেহের বাইরে রাখা যেতেই পারে, তবে পুরোপুরি নয়। কেন, এমনটা মনে হবার কোনো কারণ আছে কি? গোটা ব্যাপারটা আপাতত নির্ভর করছে ওখানে গিয়ে কি জানতে পারবো তার উপর। এখানকার খবর ওখানে গিয়ে বদলে যেতে কতটা সময় লাগে সেটা দেখা যাক। আমি আর কিছু বললাম না। এইবারে বৌঠান বলে উঠল, তোমরা কি আবার বেরিয়ে পড়বে নাকি? কিছু তো বলোও না, কখন কি করছো, কোথায় যাচ্ছো। আচ্ছা, আমারও তো চিন্তা হয় নাকি গো? সারা দিন রাত এই চোর ছাচোর খুনিদের নিয়ে তোমাদের কারবার। আহা, তোমার চিন্তার কোনো কারণ নেই। খুব বেশি দূর নয়, একটু গ্রামের দিকে যাব আর কি। আর আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে। তাছাড়া তোমার ঠাকুরপো তো সাথেই থাকবে। সব যখন ঠিক হয়েই গেছে তাহলে আমি আর কি বলবো, যাও। এই দেখো, রাগ করছো কেন? তাতেই বা কি হবে শুনি? বৌঠানের খাওয়া হয়ে গিয়েছিল, সে উঠে গেল। ব্যোমকেশ নিজের খাওয়া শেষ করে রান্নাঘরের দিকে গেল। এখন মান অভিমানের পর্ব চলবে। আমি হাত ধুয়ে মুছতে মুছতে চললাম নিজের ঘরের দিকে। আজ রাতটা ভালো করে ঘুমিয়ে নিতে হবে। কাল কি হবে কে জানে। কেসটা যে বেশ জটিল হবে তা বেশ বোঝাই যাচ্ছে। ব্যোমকেশ তার মাথা খাটানোর বেশ একটা সুযোগ পাবে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ার আগে শুনতে পেলাম বৌঠানের গান ভেসে আসছে। এ মান ভাঙার পরের গান। ডাক্তারবাবু সকালেই চলে এলেন। একটা ঘোড়ার গাড়ি তিনি নিয়েই এসেছেন। তাতে চেপে বসেই আমরা রওনা হলাম। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে আমরা সোজা চলে এলাম তাহিরপুরে। মাঝপথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি, তবে এতদিন পর গ্রামের দিকে ট্রেন থেকে গ্রামের দৃশ্য দেখার মজাই আলাদা। ট্রেনের জানলা দিয়ে দেখা মেলে সুদূর বিস্তৃত ধান ক্ষেত এবং বহু জলাশয়, এবং মাঝে মাঝে দেখা মেলে নারকেল, খেজুর, সুপারি জাতীয় বড় বড় গাছের। আমরা শহরের মানুষ, শুদ্ধ বাতাস তেমন একটা পাই না। গ্রামের এই খোলামেলা হাওয়া যেন মনের মধ্যে অদ্ভুত এক আনন্দময় অনুভূতির সৃষ্টি করে। যেতে যেতে শুধু ডাক্তারবাবুই বললেন, পরশু আপনার বাড়ি থেকে ফেরার সময় মনে হলো কেউ যেন আমায় অনুসরণ করছে। রাস্তায় তখন বেশ লোক ছিল, তাই সেভাবে বুঝে উঠতে পারিনি। তবে লোকটাকে একবার দেখেছিলাম মনে হলো। আমার চেয়ে বেশ খাটো, তবে আমার সাথে চোখাচোখি হতেই ভিড়ে মিশে গেল যেন। ব্যোমকেশের কপালে চিন্তার বেশ রেশ ফুটল, তবে সে শান্তভাবেই বলল, আপনার মনের ভুলও হতে পারে, হয়তো ব্যাপারটা নিয়ে বেশি ভাবছেন বলে এমন হচ্ছে। এখন এসব থাক, আগে সেই বাড়িতে পৌঁছাই, তারপর দেখা যাবে। আমরা স্টেশনে নামতেই ব্যোমকেশ বলল, আমরা যে এখানে আসবো তা নিবারণ কাকাকে জানাননি তো আপনি? ডাক্তারবাবু অপরাধীর মতো কাচুমাচু মুখ করে বলল, আসলে আমি ভাবলাম আপনাদের অসুবিধা হতে পারে ওখানে, তাই আপনার বাড়ি থেকে ফিরেই চিঠি পাঠিয়েছিলাম একটা। কাজটা কি করা ভুল হয়েছে ব্যোমকেশবাবু? ইস, বড্ড ভুল করলেন সোমনাথবাবু। আমারই আপনাকে বারণ করা দরকার ছিল। তা যাই হোক, চলুন দেখা যাক। আসলে আমি একদমই চাইছিলাম না যে আমরা এখানে আসার আগে অবধি সেই কথা কেউ জানুক। বাড়িটা ছোট, তবে দোতলা। এ ধরনের বাড়ি খুব কম দেখা যায়। একতলাটা মাটি আর টিনের তৈরি, কাঠের সামান্য দেওয়াল দিয়ে ঘেরা দোতলার চারপাশটা। আমরা একতলার একটা ঘরের জায়গা পেয়েছি। নিবারণ সব সুন্দর করে পরিষ্কার করে রেখেছিল। এ বাড়িতে নিবারণ ছাড়া আর অন্য কেউ নেই। আমাদের জন্য অপেক্ষা করছিল নিবারণ। আমাদের জন্য এক প্রস্ত রান্নাবান্না করেও রেখেছিল সে। আমাদের এতটা পথশ্রম আর খিদেই সত্যি খুব ক্লান্ত লাগছিল, তাই চাপ কলের জলে হাত মুখ ধুয়ে এসে খেতে বসলাম। ব্যোমকেশ, আমি আর ডাক্তারবাবু তিনজনেই বসলাম একসাথে। বাহ নিবারণ কাকা, তোমার রান্নার হাত তো অসাধারণ। কি সুন্দর রান্না করেছো গো তুমি। এমন রান্না যে একবার খাবে সারা জীবন তার মুখে এই রান্নার অপূর্ব স্বাদ লেগে থাকবে। রান্নাবান্না সত্যি খুবই ভালো হয়েছে। রাস্তায় আসতে আসতে ব্যোমকেশ ডাক্তারবাবুকে বলে দিয়েছিল আমরা কারা আর কি করতে এসেছি তা যেন উনি কাউকে না বলেন। তাই ডাক্তারবাবু বলেছিল আমরা তার বন্ধু, গ্রামে ঘুরতে এসেছি। তাই নিবারণ কাকা আমাদের তার বন্ধু ভেবেই সেভাবেই ব্যবহার করছিল।
ব্যোমকেশ শুরু থেকে এই কেসটাই বেশ গোপনীয়তা বজায় রাখতে চাইছে দেখছি। ওর মনের একটা দৃঢ় বিশ্বাস যে নিবারণ কাকা আমাদের আসল পরিচয় জানলেও কেসে নানান সমস্যা হতে পারে। খাওয়া দাওয়ার পর আমরা একটা ঘরে শুয়েছিলাম। এখানে মোট 3টে ঘর, নিচে 2টো ঘর আর উপরে একটা ঘর, একটা রান্নার ঘর আর বাইরে বাথরুম। বিছানায় শুয়ে বললাম, নিবারণ কাকাকে বেশ সাধারণ মানুষ বলেই মনে হলো। তো তাকে সন্দেহ করার কোনো কারণ আমার মনে তো হয় না। অজিত, তুমি একটা মানুষের বাইরেটা দেখে তাকে বিচার করতে পারো না। আমি এত বছরে অনেক কেসেই দেখেছি যেখানে এমন একজন মানুষ অপরাধী সাব্যস্ত হয়েছে যাকে আমরা বাইরে থেকে ছাপোষা ভালো মানুষ বলেই ভেবে নিয়েছিলাম, কিন্তু পরে দেখা গিয়েছে সেই মানুষটাই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে সুসংগঠিতভাবে অপরাধ সম্পন্ন করেছে। সুতরাং আমি বলবো, কাউকে বাইরে থেকে দেখে নিরপরাধ ভেবে নেওয়ার কোনো কারণ নেই। প্রমাণ কথা বলবে। বুঝলাম। তা কিভাবে শুরু করবে তদন্ত, সে নিয়ে ভেবেছো কিছু? একদম ভায়া, প্রথমেই আমাদের গোটা বাড়িটা ঘুরে দেখতে হবে, তারপর একবার না হয় ভাবা যাবে। তবে তুমিও মাথা খাটাতে থাকো, দেখবে আমার আগে হয়তো তুমিই কেসের সমাধান করে ফেলেছো। এই কেসটা তুমি খুব ধীরে তদন্ত করছো মনে হচ্ছে না? আমি তো তোমায় এর আগে এভাবে রয়ে বসে তদন্ত করতে দেখিনি, তাহলে এবার কেন? আসল ব্যাপার হলো, এখানে আমাদের হাতে কোনো মোটিভ নেই আর না আছে কোনো সূত্র। সেগুলো না পাওয়া অবধি অপেক্ষা করতেই হবে। এই সূত্র খুঁজে পেতে হলে অপরাধীকে আরও খেলতে দিতে হবে অজিত, বুঝতে পারলে? তাই হোক তবে ভায়া, আমি একটু চোখ বুঝি, তুমি খোঁজো, দেখো আগে কি কি সূত্র মেলে কিংবা মোটিভ। এমনিতেই একটু ক্লান্ত লাগছে শরীরটা, আর কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। আমি পাশ ফিরে শুলাম, আর ব্যোমকেশও মনে হয় তাই করলো। এখানে যেটাই আমরা শুয়ে আছি সেটা ঠিক খাট বলা যায় না, এটা আসলে একটা চৌকি, তাতেই মাদুর আর একটা পাতলা গদি তোষক পাতা। আগেকার দিনের মানুষের বাড়িতে এইসব জিনিস দেখা মিলত, এখন আর এইসব জিনিসের চল নেই সেই রকম। আমি কিছু একটা বলতে যাব, ঠিক তখনই ব্যোমকেশ বলে উঠল, আজ বিকেলেই একবার গোটা বাড়িটা ঘুরে দেখবো, বুঝলে? আমি একটু ভেবে মাথা ঠান্ডা করে বললাম, তথাস্তু, তোমার যখন সেটাই উচিত বলে মনে হচ্ছে তখন তাই করবে, এতে অত ভাবার কি আছে। ডাক্তারবাবুর বাবার নাম হলো সজল সামন্ত। ভদ্রলোক মারা গেছেন দীর্ঘদিনের অসুস্থতায়। অনেকদিন ধরে তার শরীর খারাপ ছিল, এ কথা আমাদের জানান নিবারণ নামের লোকটি। বিকেলে ঘুম ভাঙলো ওই 4:30 নাগাদ। আমরা গোটা বাড়িটা ঘুরে দেখতে লাগলাম। বাড়ির সামনে ছোট একটা বাগান মতো, নিবারণ রোজ সেটার পরিচর্যা করে। একতলার ঘরগুলো আমাদের আগেই সবটা ঘুরে দেখা হয়ে গিয়েছিল, ঘরে আসবাব খুব কম। বিকালে উপরতলার ঘরটি ডাক্তারবাবু নিজে আমাদের নিয়ে দেখতে গেলেন, আর সাথে নিবারণ কাকাও রইল। বাবু মারা যাওয়ার আগে কতবার যে তোমার কথা বলেছে সর্দাবাবু, তুমি জানো না। সেবার তুমি চলে গেলে আমি ভাবলাম তো আর আসবেই না। তোমাদের এই মান অভিমানের পর্ব যে কতটা যন্ত্রণাদায়ক ছিল তা একমাত্র আমিই জানি। তাই বাবু চলে যাওয়ার পরে তুমি যে এই গ্রামের বাড়িতে আসবে আমি তা সত্যিই ভাবি নাই। আমার আসার ইচ্ছে যে একটুও ছিল না নিবারণ কাকা। আমার বন্ধুরা আসতে চাইলো, তাই আমি ওদেরকে নিয়ে এলাম। আচ্ছা নিবারণ কাকা, চিঠিতে তুমি বলেছিলে যে এ বাড়িতে একটা সোনার মূর্তি আছে, তা সেটা কি তুমি নিজের চোখে কখনো দেখেছিলে? একবারই মাত্র দেখেছিলাম। বাবু তখন খুব অসুস্থ। একদিন হঠাৎ আমায় ওনার ঘরে ডাকলেন। আমি যেতেই আমারে বললেন দরজাটা বন্ধ করে দিতে। তারপর এই দেরাজ থেকে বের করে আমার চোখের সামনে একটা সোনার মূর্তি তুলে ধরলেন। আমি তো পুরো অবাক, এমন অপরূপ মূর্তি এর আগে আমি কখনো দেখিনি দাদাবাবু। বুঝলাম। এবার বলো, তুমি কি নিশ্চিত যে ওটা সোনার মূর্তি ছিল? আমার হাতে বাবু এটা দিয়েছিলেন, বললেন এ নাকি তার বংশের সম্পত্তি। সমুবাবু এলে সে যাতে এইটারে পায় তার ব্যবস্থা করতে। তো আমি বললাম সমু এলে তারেই দিয়ে দিবেন। তো বাবু বলে তার সময়ে পাবো না, আর আমার দিন ফুরিয়েছে, আর সে আমার কথা শোনেনি কখনো। তাই আমি চাই না ও এই মূর্তিটা সহজে পেয়ে যাক, তাকে এই মূর্তিখান খুঁজে নিতে হবে। বাবুর এই কথাটা আমার সত্যিই খুব অবাক লেগেছিল।
কিন্তু তখন তো বেশি ভাবি নাই ওইটা নিয়ে। তারপর বাবুরে আমি মূর্তিখান দিয়ে চলে আসি। ওদের ব্যাপার ওরা বুঝুক। সমু দাদা বাবুকে আমি এখন চিঠি লিখে আসতে বলে দিই। সব বুঝলাম, কিন্তু নিবারণ কাকা, চিঠিতে তুমি মূর্তির কথাটা লেখনি কেন? বাবুই তো বারণ করেছিলেন, বললেন যে সমু দাদা বাবু এলে তারে বলতে এই মূর্তির কথা খান, তার আগে চিঠিতেও যেন তা না লিখি। তারপর মূর্তিটার কি হলো সেটা তুমি জানো? না, তা তো জানি না দাদা বাবু, আর তো দেখি নাই সেইটাকে। তা তোমার বড় বাবু তোমার সমু বাবুকে দেবার জন্য কিছু দিয়ে যায়নি? অথবা মারা যাবার ঠিক আগে কিছু বলেছিলেন নাকি? ওই চেয়ারটা বিছানার পাশে রাখতে বলেছিল, যাতে নেমে আসতে পারেন একা একাই। আর কি জানো। নিবারণ কাকা অন্য মনস্ক হয়ে কি যেন ভাবলো, তারপর বলল, আরে হ্যাঁ, তাই তো, আমি তো আগের বার ভুলেই গিয়েছিলাম। আসো আসো, তোমরা ঘরে আসো তো। দোতলার ঘরের দরজা খুলে আমরা ঢুকলাম। একটা বিছানা রয়েছে, তার পাশে পড়ার টেবিল, টেবিলের ওপর ডাই করা নানাবিধ বই আর ওষুধপত্র, একপাশে একটা আয়না আর চেয়ার। ঘরটা যে অনেকদিন বন্ধ ছিল তা বোঝাই যাচ্ছে। এই ঘরটা নিবারণ কাকা আলাদা করে পরিষ্কার করেনি, হালকা ধুলো পড়ে আছে সব জায়গায়, আর সাথে একটা চাপা গন্ধ। নিবারণ কাকা পড়ার টেবিলে কি যেন খুঁজতে খুঁজতে বলল, একটা খাতা দিয়ে গিয়েছিল তো বড়বাবু সমু দাদা বাবুকে দেওয়ার জন্যে। আমি এবার একটু কৌতূহলী হয়ে বললাম, খাতা না ডায়েরি নিবারণ কাকা? তা হবে হয়তো, তা তো ঠিক জানি না আমি। আমার কাছে তো সবই খাতার কাগজ। বড়বাবুর কাছেই লেখাপড়াটায় ওই একটু একটু শিখেছিলাম আর কি। তোমাদের অন্য ব্যাপার, তোমার ওসবে পার্থক্য করতে পারবে। হ্যাঁ, এই তো পেয়েছি, জিনিসটা পাইছি। একটা লাল রঙের ডায়েরি নিবারণ কাকা তুলে দেয় ডাক্তারবাবুর হাতে। ডায়েরিটা অনেকদিন যাবৎ মনে হয় ওখানেই ছিল, তাই ওতে কিছুটা ধুলো জমেছে। এইটাই সমবাবুকে দিতে বলেছিলেন বাবু, তখন আমার মনে ছিল না। আসলে বয়সটা তো আর কম হলো না বাবুরা। ভালোই হলো সমু দাদা বাবু তুমি এবারে এলে, তাই বড় বাবুর শেষ ইচ্ছেখান পূরণ হলো। ব্যোমকেশ গোটা ঘরটা খুব মনোযোগ দিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলো। এই সময় নিবারণ কাকা আর ডাক্তারবাবু নিচে গেলেন কোনো একটা কাজে। ঘরটার পিছনে একটা মাঝারি আকারের জানালা, সেই পিছনের জানালা দিয়ে বাইরের দিকটা দেখতে দেখতে হঠাৎ ব্যোমকেশ বলে উঠল, বন্ধু কুইক, এখানে এসো। আমি তাড়াতাড়ি তার পাশে গিয়ে দাঁড়াতেই ব্যোমকেশ চাপা স্বরে বলল, পিছনের জঙ্গলের কাছটায়, হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওইখানে কেউ একটা দাঁড়িয়েছিল বুঝলে। আমায় জানালা খুলতে দেখে সে পালালো। কেউ কি পিছু নিয়েছে? কিন্তু এখানে কি আমাদের অনুসরণ করবে ব্যোমকেশ? ট্রেনে আমাদের কামরায় একটা লোক, আমার একটু সন্দেহ যে হয়নি তা বলতে পারি না। লোকটা আমাদের সাথে পুরো রাস্তায় এসেছে, আর এই তাহিরপুরেই নেমেছিল। তারপর স্টেশনের ভিড়ে আর দেখতে পাইনি ওকে। কিন্তু আমাদের অনুসরণ করার একটা উদ্দেশ্য তো থাকবেই। উদ্দেশ্য তো আছে বটেই, ওই সোনার মূর্তি, ওটার কথা কি ভুললে চলবে? কিন্তু ওটার কথা তো ডাক্তারবাবু নিজে কাউকে বলেননি, আর নিবারণ কাকাও তো এখানে একাই থাকে। তাহলে সেটাই তো লক্ষ টাকার প্রশ্ন অজিত। যেই পিছু নিয়ে থাক না কেন, সে কি করে জানলো? আমরা এ ব্যাপারে আর কিছু বললাম না কাউকে। দোতলার ঘর ঘুরে দেখা শেষ করে সেখান থেকে নেমে নিজেদের ঘরে চলে এলাম আমরা। দেখলাম বাইরে তখন বিকেল শেষ হয়ে সন্ধে নামতে শুরু করেছে। আমরা জানলার বাইরে তাকালাম দুজনে। ওই যে ওই গাছটার ওখানে দেখেছিলাম লোকটাকে, কি যেন করছিল সে। আচ্ছা ব্যোমকেশ, ডাক্তারবাবুকে কি একবার বলা যায় ব্যাপারটা? না না, একদম নয়। উনি বেশ নার্ভাস মানুষ, ভয়ও তো পেয়ে যেতে পারেন। কি করে বসবেন তার ঠিক নেই, তাতে বরং আমাদেরই ক্ষতি হবে বেশি। ওই ডায়েরিটা তুমি ডাক্তারের থেকে নিয়ে এলে, ওটাই কি আছে? আপাতত জানি না, সুযোগ হয়নি দেখার। তবে মনে হয় ওই সোনার মূর্তির কোনো যোগ আছে এই ডায়েরিতে। ওটা খুব ভালো করে পড়া দরকার বুঝলে। আজ রাতেই পড়ে দেখব। এখন ব্যোমকেশের কথা শেষ হবার আগেই দরজায় নক পড়ল। কে? আমি। আসুন, ভেতরে আসুন ডাক্তারবাবু। ডাক্তারবাবু এসে চেয়ারটায় বসে বললেন, ডায়েরিতে কিছু পেলেন নাকি ব্যোমকেশ বাবু? না ডাক্তারবাবু, এখনো ঠিক পড়া হয়ে ওঠেনি। ভেবেছি আজকে রাত্রে ভালো করে পড়ে দেখব।
আম, আজকের রাতটা অপেক্ষা করুন, তারপর না হয় ভাবা যাবে, বুঝলেন? একটা কথা বলি ব্যোমকেশবাবু, আমি উঠোনের কাছে দাঁড়িয়েছিলাম, মনে হলো এই সামনের রাস্তা দিয়ে একটা লোক যেতে যেতে এ বাড়ির দিকেই তাকাতে তাকাতে গেল। ব্যাপারটা হয়তো অতি তুচ্ছ, কিন্তু সত্যি বলতে আজকাল সবাইকেই সন্দেহ হয়। চোখ কান একটু বেশি খোলা রাখছি, হয়তো ব্যাপারটা এমনি, তাও মনে কিরকম একটা কু ডাকলো, তাই আপনাকে বললাম। ডাক্তারবাবু, আপনাকে একটা কথা বলি, শুনুন। রাত্রে বাড়ির বাইরে থাকার প্রয়োজন নেই আপনার, আর পারলে বাড়ির দরজা জানলা খুব ভালোভাবে বন্ধ করে শোবেন। ও হ্যাঁ, আরেকটা কথা সোমনাথবাবু, হ্যাঁ, বলুন বলুন। নিবারণের গ্রামের বাড়ি ঠিক কোথায় তা আপনি জানেন? ঠিক নিশ্চিত নই, তবে শুনেছি সেই শান্তিপুরের দিকে। আচ্ছা বেশ, আহ, রাত্রে আমাদের খাবারটা এই ঘরে দিয়ে দিন, আমরা আর বেরোচ্ছি না। ডাক্তারবাবু চলে যেতেই ব্যোমকেশ বলল, ব্যাপারটা ক্রমশ বেশ ঘোরালো হচ্ছে ভায়া। কেউ চাইছে না যে আমরা এ বাড়িতে থাকি, কিন্তু কেন? কে চাইতে যাবে এমন তাই তোমার মাথায় ঢুকছে না ব্যোমকেশ? একটু সময় লাগবে ভায়া, আগে ডায়েরিটা শেষ করা খুব দরকার। ব্যোমকেশ ডায়েরিটা নিয়ে বিছানায় শুয়ে পড়ল। এই বাড়িতে ইলেকট্রিসিটি আসেনি এখনো। ঘরে একটা হ্যারিকেন জ্বলছিল, তার অল্প আলোতেই ব্যোমকেশ ডায়েরিটা খুলে পড়তে লাগলো। রাতেই 9টা নাগাদ নিবারণ কাকা খাবার দিয়ে গেল আমাদের ঘরে। ব্যোমকেশ খাবার সময় একবার শুধু বলল, সোমনাথবাবুর বাবা সজলবাবু ডাক্তার হলেও কবিতা খুব একটা খারাপ লিখতেন না। উনি চাইলে প্রামাণ্য একটা কবিতার বই লিখতেই পারতেন। এই ডায়েরি পড়ে ওনার এই গুণের কথা বেশ ভালোই জানতে পারলাম। কবিতা? দুস, ওসব ছাড়ো, বলো কাজের কাজ কিছু হলো? ডায়েরিটা পড়া এখনো শেষ হয়নি, শেষ হলে হয়তো কিছু পাওয়া যাবে। আমার বেশ ঘুম পাচ্ছিল। শেষ যখন চোখ খোলা ছিল তখনও দেখেছি ব্যোমকেশ ডায়েরি নিয়ে মনোযোগ দিয়ে বসে আছে। ভায়া, তাড়াতাড়ি ওঠো, পরিস্থিতি একেবারে সাংঘাতিক। ব্যোমকেশের ডাক শুনে আচমকা চোখ খুলতেই দেখি ব্যোমকেশ দাঁড়িয়ে আছে একরকম আমার উপর হুমড়ি খেয়ে। আমায় উঠতে দেখেই বলল, একবার বাইরে এসো তাড়াতাড়ি, নিবারণ কাকা খুন হয়েছে। ঘুমের রেশ তখনও কাটেনি আমার। আমি বিছানায় উঠে বসতে বসতে বললাম, খুন? কিন্তু কি করে? কাল রাতেই কেউ তাকে খুন করে গিয়েছে। কিন্তু এখন আর কোনো কথা নয়, বাইরে এসো, পুলিশ ডাকতে পাঠানো হয়েছে একজনকে। তুমি এসো তাড়াতাড়ি। বাইরে এসে দেখলাম ডাক্তারবাবু কেমন যেন বিহ্বল চোখে বসে আছেন ঘরের বাইরেটায়। আমি গিয়ে দাঁড়াতেই তার ম্লান গলায় কথা শোনা গেল, খুব সকালে ওঠা নিবারণ কাকার অভ্যেস। আজ আমি উঠে দেখি কাকা এখনো ওঠেনি। ডাকতে গিয়ে দেখি দরজা খোলা। ঠেলে ঘরে ঢুকতেই দেখি মেঝের উপর পড়ে আছে কাকার নিথর দেহ। একবার ভেতরটা দেখা দরকার, বুঝলে? আমি অবশ্য একবার দেখেছি, তাও আরেকবার যদি তুমি আমার সাথে যাও তাহলে নতুন কিছু পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলো, এখনই চলো। আমরা তিনজন ভেতরে ঢুকলাম। এ ঘরেও আসবাব কম, খাটিয়াতে সুন্দরভাবে বিছানা পাতা। নিবারণ কাকার মৃতদেহ মেঝেতে পড়ে আছে, চোখ বিস্ফারিত, বুকের কাছে একটা ছুরি গাঁথা আছে। মেঝেতে রক্ত ভেসে আছে, এখনো শুকিয়ে যায়নি, অর্থাৎ কাজটা হয়েছে ভোর রাতেই। ছুরিটা, এই ছুরিটা, এটাকে আমি ঘরে আগেও দেখেছি। এটা তো টেবিলের ওপরে রাখা ছিল ওইখানটায়। কিন্তু কিন্তু কে এই কাজ কে করলো? আচ্ছা ডাক্তারবাবু, কাল আপনাকে আমি দরজা জানলা খুব ভালো করে বন্ধ করে ঘুমোতে বলেছিলাম, আপনি কি তা করেছিলেন? হ্যাঁ, আমি তো নিবারণ কাকাকেও বলেছিলাম, তো কাকা বলল গ্রামে দরজা বন্ধ করেই ঘুমানো ভালো, না হলে কখন কি ঢুকে পড়ে তার কোনো ঠিক নেই। তাহলে তো দরজা খুলে রাখার কারণই নেই কোনো। তবে নিবারণ কাকা দরজা খুললো কেন? চেনা কেউ কি তাকে ডেকেছিল? আরে ওই দেখো, ওটা কি? বলেই ব্যোমকেশ একটু এগিয়ে গিয়ে মেঝের উপর থেকে একটা কি তুলে নিল। তারপর সেটা হাতের উপর রাখতেই দেখলাম একটা লকেট। সেটা আমি হাতে নিয়ে দেখছি, তখনই ডাক্তারবাবু একটু অবাক ভঙ্গিতে বললেন, এটা তো নিবারণ কাকার গলাতেই ছিল, এটা তারই লকেট। এমন সময় বাইরে পুলিশের গাড়ির শব্দ পাওয়া গেল।
পুলিশ দেখে বাইরের লোকজনের ভিড়ও হয়েছে। একটা কনস্টেবল তাদের হাঁটিয়ে দিল। পুলিশ অফিসার ভেতরে এসে বললেন, কই দেখি লাশ কোথায়? এই যে ভেতরে আসুন ইন্সপেক্টর বাবু। মৃতদেহটাকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে পুলিশ অফিসার বললেন, ইনি কে? এবাড়ির দেখাশোনা করতেন উনি, নিবারণ কাকা। আপনি? আপনাকে তো আগে কখনো দেখিনি এই গ্রামে। এ বাড়ির মালিক সজল বাবুকে আমি চিনতাম। আপনি কি তার কেউ হন নাকি মশাই? আমি তার ছেলে ইন্সপেক্টর, কলকাতাতে থাকি। এই গ্রামে আসা হয় না বেশি। কিভাবে হলো এসব? জানি না ইন্সপেক্টর বাবু, কাল রাত পর্যন্ত তো সবই ঠিক ছিল, কিন্তু সকালে উঠেই অবস্থা দেখি আমরা। মনে হয় খুনটা রাতেই হয়েছে। পুলিশ অফিসার ব্যোমকেশকে একবার আপাদমস্তক দেখে নিয়ে বলল, আপনি কে? আপনাকেও তো আমি এখানে আগে কখনো দেখিনি। আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আমি এখানে একটা সোনার মূর্তির কেস নিয়ে এসেছিলাম, আর তার মাঝেই এসব হয়ে গেল। ব্যোমকেশ? মানে গোয়েন্দা ব্যোমকেশ? ও, তা ভালো। তাহলে এবার আমাদের ইনভেস্টিগেশন করতে দিন। এখন আপনারা বাইরে যান। মনে হয় চুরির কেস, বাধা পেয়ে খুন। না স্যার, ঠিক চুরি নয়। আপনি কি করে নিশ্চিত হচ্ছেন এতটা? কারণ ইনি রাতে দরজা ভালো করে বন্ধ করে শুয়েছিলেন। যদি চুরির ব্যাপারই হতো তাহলে দরজা বন্ধ থাকলে তা ভাঙতে হতো, কিন্তু এখানে তো তা হয়নি। বরং খুনিকে তিনি দরজা খুলে আসতে দিয়েছেন ভেতরে। বলেন কি? উনি খুন হবেন জেনেও খুনিকে দরজা খুলে ঘরে আসতে দেন? আজব যুক্তি মশাই আপনার। আমি তো তা বলিনি একবারও ইন্সপেক্টর। এই তো আপনি বললেন যে উনি নাকি দরজা খুলে খুনিকে ভেতরে আসতে দিয়েছিলেন। হ্যাঁ, তবে উনি জানতেন না সে খুনি। আসলে খুনি হয়তো তার চেনা কেউ, যার থেকে উনি বিপদের কোনো আভাস পাননি। ঠিকই বলেছেন, আপনি মনে হচ্ছে। আরেকটা ব্যাপার রয়েছে, আপনি একটু আমার সাথে এদিকে আসুন। ব্যোমকেশ আর পুলিশ অফিসার বাইরের দিকে চলে গেল। আমি ঘর থেকে বেরিয়ে আসার সময় আরেকবার দেখে এলাম নিবারণ কাকার মৃতদেহটা। ডাক্তারবাবু একটু নার্ভাস হয়ে পড়েছেন, তাই বললেন, এখন আমরা না এলেই বোধহয় ভালো হতো। এখন কোথাকার সমস্যা কোথায় দাঁড়ায় কি জানি। বেশি ভাববে না ডাক্তারবাবু, ব্যোমকেশ আছে তো, দেখাই যাক না। পুলিশের লোক মৃতদেহ নিয়ে গেল পোস্টমর্টম করার জন্য। যাওয়ার আগে পুলিশ অফিসার ব্যোমকেশের সাথে কিছুক্ষণ কথা বললেন। মাঝে একবার ডাক্তারবাবুকে ডেকে ওনার সাথেও কথা বললেন। পুলিশ চলে যেতেই ব্যোমকেশ বলল, আমি বলি কি, আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন ডাক্তারবাবু। আপনার মানসিক ধকলও তো কিছু কম যায়নি, আর এখন এমনি তো আর কোনো কাজ নেই। রান্নাঘরে যা খাবার আছে তা দিয়ে এই বেলা হয়ে যাবে। আপনার এখন একটু বিশ্রাম দরকার। ডাক্তারবাবু চলে যেতেই আমি বললাম, কেসটা কি বলো তো ব্যোমকেশ? পুলিশ অফিসারের সাথে গোপনে অত কি কথা বলছিলে তুমি? দেখো, একটা সন্দেহ আমার আগে থেকে ছিল। এই খুনটা সেই সন্দেহটাকে আরেক কাঠি বাড়িয়ে দিল। তাই একটু আলোচনা করছিলাম অফিসারের সাথে। একটা বিষয় নিয়ে খোঁজ নেওয়া দরকার ছিল, আর সেই কাজে আমার ওনাদের সাহায্য খুবই প্রয়োজন। আচ্ছা ব্যোমকেশ, তোমার সন্দেহের তালিকায় কি ডাক্তারবাবু নেই? কারণ তার সুযোগ সবচেয়ে বেশি ছিল। তার কোনো মোটিভ নেই। তবে যদি সোনার মূর্তির কথাই ভাবো, তাহলে তা কোথায় আছে নিবারণবাবু জানতেন না। আর সোমনাথবাবু নিজে বলেছেন যে সোনার মূর্তির কথাটা তিনি নিবারণের কাছেই জেনেছেন। হচ্ছে না অজিত, এখানে এখানে কোনো একটা তৃতীয় ব্যক্তি নিশ্চয়ই আছে, আর সেই ব্যাপারে খোঁজ নিতেই আমি অফিসারকে বলেছি। বলো কি, তৃতীয় ব্যক্তি? ব্যোমকেশ কোনো কথা না বলে একবার মাথা নাড়ালো শুধু। আমি ঘরে বসতেই ব্যোমকেশ বেরিয়ে গেল। একবার নিচের দরজা খোলার শব্দ পেলাম, আর কিছুক্ষণ পরে বন্ধ হবার। আমি একবার নিচে নেমে দেখব কিনা ভাবছি, এমন সময় ব্যোমকেশ নিজেই আমার ঘরে এলো। তার চোখে মুখে একটা উজ্জ্বল ভাব, যেন এমন কিছু একটা সে পেয়েছে যা সে খুঁজছিল, যা তার প্রয়োজন ছিল এই কেসটা সমাধান করার জন্য। ব্যোমকেশ ঘরে ঢুকেই একটা চিঠি আমার হাতে দিল, বলল, একবার চিঠিটা পড়ে দেখো তো ভাইয়া। পড়তে পড়তে আমি অবাক হয়ে গেলাম। পড়া শেষ করে বললাম, তাহলে কি এই সেই তৃতীয় ব্যক্তি নাকি? কিন্তু তাহলে খুনটা করলো কে? ব্যোমকেশ তার পকেট থেকে নিবারণ কাকার ঘরে পাওয়া লকেটটা বার করে আমার সামনে ঝুলিয়ে বলল, এই লকেটটাই হলো খুনির রেখে যাওয়া একমাত্র প্রমাণ।
এই লকেটটা, কিন্তু এটা থেকে কি প্রমাণ করা যাবে ব্যোমকেশ? যাবে অজিত যাবে, তার ব্যবস্থাই আমি করছি। এখন শুধু অপেক্ষা করো। আমি বুঝতে পারলাম না ব্যোমকেশ ঠিক কি করতে চাইছে। ওর মাথায় কখন যে কি বুদ্ধি খেলে বেড়ায় তা আমি একদমই ধরতে পারি না। একটা চিঠি আর এই একটা লকেট থেকে কি সে খনি পর্যন্ত পৌঁছাতে পারবে? আমার মনের সন্দেহ যেন রয়েই গেল। আরেকটা ব্যাপার হলো, সেই অপরাধী যদি ডাক্তারবাবু পিছু করে শহর পর্যন্ত যেতে পারে, আবার আমাদের চোখ ফাঁকি দিয়ে আমাদের এখানে এসে নিবারণ কাকাকে খুন করতে পারে, তাহলে সে এই মুহূর্তে কোথায় আছে তা খুঁজে বার করা কি এতই সহজ হবে? আগের দিনের ভাত রান্না করাই ছিল, সেটাই গরম করা হলো। ডাক্তারবাবুর মুখ থেকে শোকের ছায়া তখনও কাটেনি। ডাক্তারবাবু নিজেই রান্না করে খান শহরে, তাই একটা ডিমের তরকারি করে নিতে তার বেশি সময় লাগলো না। খেতে খেতে ডাক্তারবাবু বললেন, ব্যোমকেশ বাবু, বলছি আর এখানে থাকতে হবে না। আমার সোনার মূর্তি চাই না। ওই মূর্তির রহস্য ভেদ করতে আপনাদের এখানে আনাই যে কাল হয়েছে তা তো টের পাচ্ছি। যে বা যারা নিবারণ কাকাকে খুন করতে পারে, তারা যদি আবার আমার উপর আক্রমণ করে, তাই আমার মনে হয় ফিরে যাওয়াটাই তো ভালো হবে, তাই না? না সোমনাথবাবু, আপনার এই অনুরোধটা আমি রাখতে পারলাম না। একটা কেস মাঝপথে ছেড়ে আমি ফিরে যাইনি কখনোই। এটা আমার নিয়ম। হয় আমি কেসের সমাধান করেছি, আর না হয় কেসটা আমি চালিয়ে গেছি যতদিন আমার মনে হয়েছে। আর আমি জানি সোনার মূর্তিটা আছে আপনার বাবা সজলবাবুর ঘরেই। তার ডায়েরি পড়তে গিয়ে আমি লক্ষ্য করেছি তার লেখা প্রতিটা কবিতায় জীবনমুখী। একমাত্র শেষের কবিতাটা আলাদা, আর সেই কবিতার শেষে লেখা আছে আপনার নাম, মানে কবিতাটা আপনার জন্যই লেখা হয়েছে। কবিতাটা পড়েছো তুমি? আলবাত পড়েছি অজিত। আচ্ছা দাঁড়াও, তুমি নিজেই পড়ে নাও। বলে ব্যোমকেশ খাবার টেবিল থেকে উঠে নিজের ঘর থেকে সেই ডায়েরিটা এনে আমার হাতে দিল। আমি এক হাতে ডায়েরি নিয়ে পড়ে দেখলাম, এখান থেকে বাইরেটা দেখা যায় রোজ। বর্ষা আসে, শীত আসে, আবার চলে যায়। ওই যে দূরের গাছটা শুকিয়ে যাচ্ছে কদিন ধরে, আর ঘরে একটা মানুষ মিশে যাচ্ছে বিছানায়। রোদের আলোর মতো কিছু থেকে যাক এখানে। আমি ডানায় ভর দিয়ে এসে বসবো ছোট্ট কাঁচটায়। যদি আমার কেউ আসে নিয়ে যায়, অন্য কেউ যেন না দেখে, না পায় হাতে। আমি অবাক হয়ে বললাম, এ আবার কেমন কবিতা? এ তো মনে হচ্ছে মনের কয়েকটা কথা লেখা আছে, সেটাও কিছু অসংলগ্ন ভাবে। সজলবাবু অসুস্থ ছিলেন, মৃত্যুর কাছাকাছি, প্রায় মৃত্যুর দোরগড়ায় বললেই চলে। সেই সময় যে তিনি এমনই কবিতা লিখবেন তা তো স্বাভাবিক, কিন্তু আসলে এই কবিতার মধ্যে দিয়ে তিনি কিসের কথা বলেছেন আমি বোধহয় বুঝতে পেরেছি অজিত। কি বুঝতে পেরেছেন আপনি? এর মধ্যে দিয়ে কি বাবা আমাকে কোনো বার্তা দিয়ে যেতে চেয়েছেন? হ্যাঁ ডাক্তারবাবু, উনি যেটার কথা বলছেন সেটা একটা জানালা। আমি আর ডাক্তারবাবু দুজনেই একসাথে অবাক হয়ে বললাম, জানালা? কোন জানালা? আর শুধু শুধু জানালার কথাই বা বাবা লিখে গেছেন কেন? আপনারা ভেবে দেখুন, সজলবাবুর ঘরের জানালা দিয়ে বাইরে যে গাছটা সোজাসুজি দেখা যায় সেটা প্রায় শুকিয়ে গিয়েছে, হয়তো মরেই গিয়েছে। আর এখান থেকে বাইরে দেখা যায় মানে তো জানালার ভেতর থেকে বাইরের দৃশ্য। তিনি নিজে যে আর খুব বেশি দিন বাঁচবেন না তা তিনি বুঝেছিলেন, কারণ তিনি নিজেও একজন ডাক্তার ছিলেন। শরীরের ঠিক কোন কোন লক্ষণগুলো আসন্ন মৃত্যুর আভাস দেয় তা তার খুব ভালো করেই জানা ছিল। এই কবিতাটা একটা সংকেত, এতেই আছে মূর্তিটার হদিশ। ওই জানালাতেই বা জানালা সম্পর্কিত কোনো জায়গাতেই উনি ওই মূর্তিটা লুকিয়ে রেখেছেন, কিন্তু জানালার কোথায় সেটা লুকিয়ে রাখা আছে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ওই কাঠের জানালাটা আমি খুব ভালো করে দেখেছি, তবে সেটা ভাপা নয়। প্রথম দিকের এই লাইনগুলোর অর্থ তো না হয় বোঝা গেল, কিন্তু পরের চারটে লাইন, ডানায় ভর দিয়ে এসে বসবো, আবার তারপর ওই ছোট্ট শব্দের ওপর বারবার পিন বোলানো হয়েছে, আর তাকে ইনভার্টেড কমার মাঝে রাখা হয়েছে, সেটা কেন করেছেন সজলবাবু? কিন্তু ওই ঘরে তো একটাই জানালা আছে ব্যোমকেশ বাবু, তার থেকে ছোট জানালা তো কিছু নেই। ওখানেই তো আমার খটকাটা থেকে যাচ্ছে সোমনাথ বাবু। কোন জানালা, কিসের জানালা, ঠিক ঠিক কি ইঙ্গিত করেছেন সজল বাবু? মাথাটা ঘেটে যাচ্ছে।
ব্যোমকেশ আর কিছু বলল না, শুধু একটা সিগারেট ধরিয়ে তাতে টান দিতে লাগলো। আমরা খাবার শেষ করে যে যার নিজের ঘরে চলে গেলাম। ব্যোমকেশ ডায়েরি নিয়ে বিছানায় শুয়ে পড়তে আমিও শুয়ে পড়লাম পাশে। পুলিশ অফিসার আবার এলেন পরদিন সকালে। ওপরে সজলবাবুর ঘরে আমরা বসলাম, কারণ ব্যোমকেশ সকাল থেকেই সেই ঘরেই ছিল। ডাক্তারবাবু আমাদের সবার জন্য চা করে এনেছিলেন। প্রথম কথা বললেন পুলিশ অফিসার নিজে। ব্যোমকেশ বাবু, খুনি ধরা পড়েছে। আপনার অনুমানই ঠিক। সে নিজের মুখেই স্বীকার করেছে যে সে রাগের মাথায় খুনটা করেছে, কিন্তু আপনি কি করে এতটা নিশ্চিত হলেন বলুন তো খুনটা সেই করেছিল? বেশ, শুনুন তবে। খুনের স্পটে যে লকেটটা পড়েছিল সেটা দেখেই সোমনাথবাবু বলেছিলেন ওটা নিবারণের লকেট, কিন্তু মৃতদেহ পরীক্ষা করে দেখার সময় আমি দেখেছি তার লকেট তার নিজের গলাতেই আছে। আসলে গ্রামের দিকে বাবা আর ছেলের গলায় একই ধরনের লকেট থাকার একটা প্রচলন রয়েছে বহুকাল আগে থেকেই। সেটা থেকে অনুমান করি আমি বিষয়টা। আর ওই দরজা খোলার ব্যাপারটা, এখানে অত রাতে অন্য কেউ এলে নিবারণ সোমনাথবাবুকে ডাকত, আর বিশেষত তাকে রাতে দরজা বন্ধ করে ঘুমোতে বলা হয়েছিল। আর যদি অন্য কারুর হাতে খুন হতো তাহলে মৃতদেহ থাকতো দরজার কাছে, ঘরের মাঝে বা বিছানার কাছে নয়। সেই রাতে নিবারণের ছেলেই তার কাছে এসেছিল। নিবারণ তার ছেলেকে ঘরে এনেছিলেন। এবার হয়তো কথা কাটাকাটির সময় টেবিল থেকে ছুরি তুলে সে বসিয়ে দেয় নিজের বাবার বুকে। আমি জানতাম সেই রাগের মাথায় খুন করেছে, তাই বাড়ি ফিরে যাবে, পালানোর চেষ্টা সে করবে না, তাতে ওরই বিপদ বেশি। আর তাই সোমনাথবাবুর থেকে মোটামুটি একটা ঠিকানা জেনে আপনাকে খোঁজ নিতে বলি। বাকি কাজ তো আপনি করেছেন ইন্সপেক্টর সাহেব। তুমি যে তৃতীয় ব্যক্তির অস্তিত্বের কথা বলছিলে, সে কি তাহলে নিবারণের ছেলেরই কাজ? হ্যাঁ, আমার মনে হয় সজলবাবুর অসুস্থতার সময় সেই বাড়িতে এসেছিল, আর কোনোভাবে সোনার মূর্তির কথা সে জেনে যায়। সেটা নিবারণবাবু নিজেও বলে থাকতে পারেন, আবার সে নিবারণ আর সজলবাবুর কথা গোপনে শুনেও জেনে থাকতে পারে। তবে আমার আগে একটা ব্যাপারে খটকা লেগেছিল। সজলবাবুর ঘরে আমরা যখন যাই, নিবারণবাবু বলে যে সে ওই ডায়েরিটার কথা বলতেই ভুলে গিয়েছিল সোমনাথবাবুকে। কিন্তু সজলবাবুর মৃত্যুর পরে সোমনাথবাবু আর নিবারণ যখন সেই মূর্তি খুঁজছিল তখনও তার ডায়েরির কথা মনে পড়েনি। এটা এটা অস্বাভাবিক। আর বাকি বইয়ের তুলনায় ডায়েরির ধুলো খুব কম ছিল। ওখানেই আমার মনে হয় নিবারণ কিছু লুকিয়ে যাচ্ছে। তারপর সেদিন বাড়ির বাইরে তাকে দেখতে পাই। নিবারণ খুন হবার পর তার ঘরে তার ছেলের লেখা একটা চিঠি পাই, আর সোমনাথবাবুর পকেটে গোজা চিরকুটে লেখা, আর এই চিঠির হাতের লেখা এক। সেটা আমি নিরীক্ষণ করে বুঝতে পেরেছিলাম। আর তারপর ব্যোমকেশ থামতেই ডাক্তারবাবু বললেন, তাহলে ব্যোমকেশবাবু, যে সোনার মূর্তির জন্য নিবারণ কাকা খুন হলো সেটা তো আর পেলাম না আমরা। ব্যোমকেশ জানলার ধারে দাঁড়িয়ে রইল। আমিও হতাশ হলাম। ঠিক এই সময় একটা চড়ুই পাখি জানলা দিয়ে ঢুকে উড়তে লাগলো আমাদের মাথার উপর, তারপর গিয়ে বসলো গুলগুলির কাছে। ব্যোমকেশ সেটাকে লক্ষ্য করছিল। এবার সে উঠে দাঁড়ালো, তার চোখে মুখে বিস্ময় আর একটা অদ্ভুত হাসি। সে উত্তেজিত স্বরে আমায় বলল, অজিত, সজলবাবুর কবিতার শেষ 4 লাইন কি ছিল? আমি অবাক হলেও মনে করে বললাম, ওই তো কি যেন, হ্যাঁ মনে পড়েছে, রোদের আলোয় মতো কিছু থেকে যাক এখানে, আমি ডানায় ভর দিয়ে এসে বসবো ছোট্ট কাঁচটায়, যদি আমার কেউ আসে নিয়ে যায়, অন্য কেউ যেন না দেখে না পায় হাতে। অজিত, অজিত, পেয়েছি। রোদের আলোর মতো মানে আমরা যেটাকে রোদ ভাবছিলাম সেটা রোদ নয়, সেটা আসলে সোনা। হ্যাঁ তাই তো, এটা তো আমিও ভেবে দেখিনি। রোদের আলোকে অনেক সময় সোনার সাথে তুলনা করা হয়। আর ছোট্ট মানে ছোট্ট জানালা মানে ডাক্তারবাবু প্রায় চিৎকার করে বললেন, ঘুলঘুলি? ওই ঘুলঘুলিটা? বন্ধু, চেয়ারটা বিছানার ওপর রাখো তো। এর জন্যই বোধহয় চেয়ারটা বিছানার পাশে রাখার দরকার ছিল। উফ, শেষ অবস্থাতেও সজলবাবুর ক্ষুরোধার চিন্তা শক্তির প্রশংসা করতে আমি বাধ্য। অজিত, চেয়ার বিছানায় রেখে ব্যোমকেশ ঘুলঘুলির ভেতরে হাত ঢুকিয়ে কিছু সেকেন্ডের মধ্যে একটা ছোট্ট বাক্স বার করে আনল, আর তার থেকে বেরোলো একটা সোনার নারী মূর্তি। কি উজ্জ্বল তার রূপের ঝলক! ডাক্তারবাবু মূর্তিটা হাতে নিয়ে এই প্রথম কেঁদে ফেললেন। তিনি আজ আবেগে বিহ্বল। হয়তো পিতা পুত্রের মান অভিমানের পালা আজ সত্যিই সাঙ্গ হলো।
পুলিশ অফিসারও একটাও কথা না বলে ব্যোমকেশকে ইশারায় ডেকে বাইরে চলে গেলেন। আমি বিছানার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এই বিছানায় একটা মানুষ ডাক্তারবাবুর উপর রাগ করে অপেক্ষা করতে করতে চলে গেলেন। পুত্রের জন্য রেখে গেলেন নিজের বংশের শ্রেষ্ঠতম ঐতিহ্যটা, আর তার জন্যই ডাক্তারবাবু আজ কাঁদছেন। এই মূর্তিটার দাম যাই হোক না কেন, এটা তার কাছে অমূল্য। কিছু সময় পরে পুলিশ অফিসার বিদায় নিলেন। ভায়া অজিত, এই গ্রামটা পুরোটা ঘুরে দেখতে বড্ড ইচ্ছে করছে, বুঝলে? চলো আজকের দিনটা এখানেই কাটাই, কালকে বেলা ট্রেনে না হয় কলকাতা রওনা হওয়া যাবে। ঠিক আছে ভায়া, তবে তাই হোক। আলবাত, চলুন গ্রামটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। বিকেলে জমিয়ে মাছ ধরা যাবে পুকুরে। পরদিন সকালে উঠে আগে স্নান সেরে নিলাম। ডাক্তারবাবু সেদিন বাজার থেকে খাসির মাংস এনে নিরামিষ ঝোল রান্না করেছিলেন। সেই দিয়ে খাওয়া সেরে আমি আর ব্যোমকেশ ডাক্তার সোমনাথ বাবুকে সাথে নিয়ে রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। তবে যাবার আগে ব্যোমকেশের প্রাপ্তিযোগ হলো। ডাক্তারবাবু ব্যোমকেশকে বিনীতভাবে কৃতজ্ঞতা জানিয়ে একটা বেশ মোটা অঙ্কের চেক তুলে দিলেন। সব রহস্যের সমাধান হয় না, কিছু রহস্য বেঁচে থাকে পরবর্তী গল্পের জন্য। আজকের মতো ব্যোমকেশ বিদায় নিল, কিন্তু শহরের অন্ধকার জানে এই শেষ নয়। কারণ যেখানে রহস্য আছে সেখানে ফিরে আসবেই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর তার সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকমই আরও রহস্য রোমাঞ্চ গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে।